আচ্ছা দেখো, লাস্ট লাস্ট আমরা যে সেশন সেখানে আমরা কিন্তু কি রাদারফোর্ডের যে অ্যাটমিক মডেল সেটা আমরা শেষ করলাম। এখন আমরা যাচ্ছি হইতেছে হলো বোরের মডেলে যাব। বোরস অ্যাটমিক মডেল। বোরস অ্যাটমিক মডেল বা বোরের পারমাণবিক মডেল। তো দেখো, বোরের যে অ্যাটমিক মডেল বা বোরের পারমাণবিক মডেল সেটার আমাদের যে পস্টুলেটস সেটা হইতেছিল তিনটা। এটার পস্টুলেট একদম মানে রাদারফোর্ডের চেয়েও লেখা সহজ, মানে ইজি একদম জানা। সেটা হচ্ছে প্রথম যেটা, সেটা হচ্ছে আমাদের অরবিট রিলেটেড বা কক্ষপথ সংক্রান্ত। অরবিট রিলেটেড বা কক্ষপথ সংক্রান্ত। আর সেকেন্ডটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ সংক্রান্ত। অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর আমাদের যে থার্ড সেটা হচ্ছে এনার্জি অফ অরবিটস রিলেটেড। তো এই তিনটা মানে তিনটা হচ্ছিল আমাদের পস্টুলেট। প্রথম পস্টুলেটে অরবিট মানে আমাদের যে এই রাদারফোর্ডের রাদারফোর্ডের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা মনে করো যে সাইজ এবং শেপ নিয়ে তিনি কোনো আইডিয়া দেন নাই। সেই আইডিয়াটা তিনি দিতেছেন হইতেছিল ফার্স্ট তার পস্টুলেটের মধ্যে দিয়ে দিতেছেন বোর। এবং সেকেন্ডটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে তিনি একটা আমাদের ফর্মুলা দিবেন। এবং থার্ড হচ্ছিল এনার্জি অরবিট মানে এনার্জি অফ অরবিটস বা শক্তি স্তর বা কক্ষপথের শক্তি স্তর। এটা নিয়ে মেইনলি হচ্ছে কি, ওই যে আমাদের যে লিমিটেশন যে ছিল ম্যাক্সওয়েলের, এই ম্যাক্সওয়েলের লিমিটেশনের সলিউশনটাই তিনি দিচ্ছেন হলো তার এই থার্ড নাম্বার পোস্টুলেট দিয়ে। তো দেখো, শুরু করা যাক। আমাদের যে ফার্স্ট ভাই সে যেটা, অ্যাসিস্ট্যান্ট, সে এত কিছু জানছে কেমনে? হ্যাঁ, সে তো অ্যাসিস্ট্যান্ট ভাই, কেমনে এত কিছু জানলো? সে অ্যাসিস্ট্যান্ট ছিল কিন্তু সে নর্মাল অ্যাসিস্ট্যান্ট ছিল না, অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট ছিল। মানে ইয়াং সায়েন্টিস্টরা কিন্তু রিসার্চ যখন করে প্রথম প্রথম তখন কিন্তু তাদেরকে সিনিয়র সায়েন্টিস্টদের মনে করো অ্যাসিস্ট্যান্ট হিসাবে বিভিন্ন রিসার্চে যেতে হয়। তাদের থেকে শিখে শিখার পরে তারপর ইয়া করে। যেমন ইন্টার্ন ডক্টর ভাইয়া কি শুনছো না? যারা মনে করো নতুন নতুন ডক্টর তাদের কিন্তু ফার্স্টে কিন্তু যারা সিনিয়র ডক্টর তাদের সাথে কিন্তু চলতে হয়, তাদের সাথে দেখতে হয় বা সবকিছু খোঁজ খবর নিতে হয়। সেম এখানেও। বড় ভাই। হ্যাঁ, বড় ভাইদের মতো। আচ্ছা, হ্যাঁ, কি ভাইয়া জিসান বলো। বোন নাকি রাদারফোর্ড কে ইয়া করছিল, লাইক রাদারফোর্ডের ঝামেলা গুলা জানতো বাট বলে নাই তাও। হ্যাঁ, ইয়েস, রিয়েল। মানে এটা ট্রু। মানে তিনি ইচ্ছা করে বলে নাই যাতে সে ক্রেডিট নিতে পারে। মানে রাদারফোর্ডের যে এক্সপেরিমেন্ট সেই এক্সপেরিমেন্টে আর কি বোরও ছিল। এবং রাদারফোর্ড যখন এক্সপেরিমেন্ট শেষে বিভিন্ন অবজারভেশন লিখতেছিল বা অবজারভেশন বলতেছিল, তখন বোর দেখছিল যে তার কথার মধ্যে ভুল আছে, বাট স্টিল ইচ্ছা করে সে কিছু বলে নাই যাতে সে নিজে পরে নিজের থেকে একটা বড় একটা মনে করো নিজের একটা অ্যাটমিক মডেল নাম দিয়ে দিয়ে দিতে পারে বা ছড়াইতে পারে, ভাই এটা এটার জন্য আর কি। সুবিধাবাদী ভাই, হ্যাঁ, তখনকার সময় সুবিধাবাদী ছিল। হ্যাঁ, সুবিধাবাদী ছিল আর কি টেকনিক্যালি, মানে সে ট্রাই করছে এসব করার। এজন্য আর কি মানে তিনি একটু মানে কি বলে তাদের কেউ কেউ অনেকে মনে করে সম্মান দেয় না এসব জিনিসের জন্য। বাট হোয়াট পুরাই এভার। আওয়ামী লীগ ভাই। হ্যাঁ, হ্যাঁ, হোয়াট এভার। আচ্ছা দেখো, প্রথম যে ইয়াটা পস্টুলেট বা স্বীকৃতি, সেখানে তিনি ফার্স্ট যে কথাটা বলছেন সেটা হচ্ছে আমাদের যে নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রন ঘুরে, সেই ইলেকট্রন, এই যে আমাদের যে নিউক্লিয়াস সেই ইলেকট্রন যে চলার পথ, সেই চলার পথটা হচ্ছে সার্কুলার বা বৃত্তাকার। এবং এই সার্কুলার যে চলার পথটা সেটার রেডিয়াস গুলো হবে স্পেসিফিক। রেডিয়াস স্পেসিফিক হবে বা নির্দিষ্ট ব্যাসার্ধের হবে। এখন নির্দিষ্ট ব্যাসার্ধে কেন এই কথাটা বললো? কারণ হচ্ছে ভাইয়া, দেখো আমাদের রেডিয়াস কিন্তু 1.5 মিটার, 1 মিটার, 2 মিটার, 3 মিটার, যত কিছু হতে পারতো, কোনো সমস্যা না। কিন্তু যখন বলছে যে স্পেসিফিক রেডিয়াস, এর মানে হচ্ছে এরকম হবে যে 1 মিটার আছে, 2 মিটার আছে, পরে 4 মিটার, পরে 5 মিটার, এরকম নির্দিষ্ট। কিন্তু এই যে 1 মিটার থেকে 2 মিটারের মাঝে কোনো অরবিট থাকবে না। আবার 2 থেকে 4 মিটারের মাঝে কোনো অরবিট থাকবে না। আবার 4 থেকে 5 মিটারের মাঝে কি কোনো অরবিট থাকবে না। এটা কি ভাই সবাই সব বুঝতে পূর্ণ পারছো? সংখ্যা। হ্যাঁ, 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 মানে নট পূর্ণ সংখ্যা, স্পেসিফিক সংখ্যা। দেখো, 1 2 পরে কিন্তু 3 না, 4। মনে করো কোন একটা অ্যাটমের জন্য যদি এরকম দেখা যায় 1 2 4 আর 5, তাহলে এদের মাঝে কোনো ধরনের অরবিট থাকতে পারবে না। কাইন্ড অফ তোমাদের যে ক্লাসরুমে যদি মনে করো বেঞ্চগুলো ফাঁকা ফাঁকা করে রাখা হয়, তো তোমরা গিয়ে তো বেঞ্চের মধ্যেই বসতে পারবা, তাই না? দুইটা বেঞ্চের মাঝে যে ফাঁকা স্থান সেখানে তো আর বসতে পারবা না। সেম গোস ফর হেয়ার।
এটা কি সবাই বুঝতে পারছো? জি স্পেসিফিক রেডিয়াস বা নির্দিষ্ট ব্যাসার্ধ কেন বলা হয়েছে? জি ভাই। ওকে, তো এটা ছিল প্রথম ইয়ে, এবং তিনি বলছেন যে এই যে অরবিট বা কক্ষপথ, এই যে আমাদের যে চলার পথটা, সার্কুলার পথটা, এদের কয়টা নাম তিনি দিছেন। প্রথম নাম হচ্ছে অরবিট বা কক্ষপথ, তারপরে তিনি নাম দিয়েছেন হতে হলো শেল। দাঁড়াও, কি লিখলাম এটা, দাঁড়াও, শেল। ওই যে শেল্টার, শেল্টার থেকে আসছে শেল। ইলেকট্রন যেহেতু কি শেলের মধ্যে থাকে, মনে করো অরবিটের মধ্যে থাকতে পারে, এটা ছাড়া তার কোনো জায়গা মানে চলার রাস্তা নাই, তাই এটাকে তিনি আরেকটা নাম দিচ্ছেন শেল। এবং আরেকটা তার নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এনার্জি লেভেল। এনার্জি লেভেল বা শক্তি স্তর। কেন তিনি ভাই এই এগুলা এনার্জি কোয়ান্টাম লেভেল? নাম্বার না? হ্যাঁ, কোয়ান্টাম নাম্বার না এগুলা? না 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 না, ইট ইজ জাস্ট নর্মাল নাম, নর্মাল নাম। এই যে এনার্জি লেভেল বা শক্তি স্তর, এটা কেন নাম তিনি দিছেন সেটা কিন্তু আমরা থার্ড যে পস্টুলেট, মানে এনার্জি অফ অরবিটস, এই এখানে আমরা গিয়ে জানবো। তাছাড়া তিনি তার এই যে ফার্স্ট যে পস্টুলেট, সেই পস্টুলেটের মধ্যে তিনি বলছেন যে এই আমাদের যে ইয়াটা কি বলে, কক্ষপথ গুলো বা অরবিট গুলো, সেগুলোর ভ্যালু n ইকুয়ালস টু 1 2 3, যে কোনো ক্রম সংখ্যা হতে পারে। এখানে n ইকুয়ালস টু 1 বলতে বোঝায় ফার্স্ট শেল বা ফার্স্ট অরবিট বা কক্ষপথ, এবং তিনি এটাকে নাম দিয়েছেন কে শেল বা কে উপশক্তি, কে শক্তি স্তর। তারপর n ইকুয়ালস টু 2, তিনি এটাকে বলছেন সেকেন্ড অরবিট বা এল শেল। থার্ড কে কি বলছেন, n ইকুয়ালস টু 3 কে বলছেন থার্ড, এবং এটার নাম দিয়েছেন এম। সেম 4 কে কি দিছেন, n ইকুয়ালস টু 4 কে তিনি দিছেন ফোর্থ অরবিট, এবং এটার নাম দিয়েছেন কি এন শেল বা এন শক্তি স্তর। এভাবে কে এল এম এন ও পি কিউ আর এভাবে যেতে থাকবে। তো এখান থেকে আমরা বুঝতে পারি কি এই n ইকুয়ালস টু যে ভ্যালুটা, এগুলো কি আসলে অরবিটের সিরিয়াল নাম্বার কি বোঝায়। n ইকুয়ালস টু 1 বলতে ফার্স্ট, n ইকুয়ালস টু 2 বলতে কি সেকেন্ড। এটা কি সবাই বুঝতে পারছো? এই 1 থেকে 4 পর্যন্তই তো না? না না না, আরো আছে, জাস্ট তিনি এটা আমি উদাহরণ দিলাম 1 থেকে 4। n ইকুয়ালস টু এন 5 এর হলে পরেও ফিফথ আরো হবে। আছে? হ্যাঁ, n ইকুয়ালস টু 5 হলে ফিফথ হবে, তখন সেটা হবে ও শেল। বাবা। বুঝতে পারছো একটু? জি ভাই। সবাই বুঝতে পারছো? ওকে, অত পরবর্তী আমাদের যে পস্টুলেট, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে। এতদিনে কিন্তু তোমরা মোমেন্টাম বা ভরবেগ সেটা কি পড়ে ফেলার কথা, তোমাদের ওই যে রমু ভাইয়া বা প্লাবন ভাইয়া যিনি আছেন, তিনি এতদিনে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার কথা যে মোমেন্টাম বা ভরবেগ জিনিসটা কি। এবং এই অলরেডি জানার কথা যে মোমেন্টাম বা ভরবেগ, এটা ইকুয়ালস টু কি এম ইন্টু ভি। এটা কি সবাই জানো না? জি ভাই। আশা করি জানার কথা। তো এই মোমেন্টাম যা, মোমেন্টাম বলতে বোঝা হইতেছিল এই যে সরল পথে বা এই যে লাইন লিনিয়ার পথে যদি চলো, এই যে এক লাইনে যদি চলো, এটা যে জিনিস, এটার জন্য হইতেছে মোমেন্টাম। কিন্তু কোনো জিনিস যদি এভাবে সার্কুলার পথে ঘুরে, সেক্ষেত্রে তার যে মোমেন্টাম, সেটাকে নাম দেওয়া হয়েছে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ। অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ। এবং এই অ্যাঙ্গুলার মোমেন্টটাকে প্রকাশ করা হয় এল দিয়ে। যেমন এই নর্মাল মোমেন্টামকে প্রকাশ করা হতো পি দিয়ে, পি সেম দিয়ে। ভাবে এই অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগকে প্রকাশ করা হয় এল দিয়ে। এবং বিজ্ঞানী বোর বলছেন এল ইজ এল ইজ ইকুয়ালস টু, যেমন এখানে কি পি ইকুয়ালস টু কি এম ভি না, সেম ভাবে এখানে সবকিছু আছে এল ইকুয়ালস টু এম ইন্টু ভি, ইন্টু এখানে একটা এক্সট্রা আছে আর। আর এখানে আর বলতে বোঝায় রেডিয়াস, এই যে এখানে যে পথটা সার্কুলার পথ, সেটার যে রেডিয়াস, সেটাই হচ্ছে আর। এটা হচ্ছে কি বাই ডিফল্ট বাই ডেফিনিশন, অ্যাঙ্গুলার মোমেন্টের বাই ডেফিনিশন, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। কিন্তু বিজ্ঞানী বোর কি বলছেন, এই যে এমভিআর, বা তিনি বলছেন কি এল ইজ ইকুয়ালস টু হইতেছিল এনএইচ বাই 2 পাই। কোন একটা ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে এনএইচ বাই 2 পাই। এবং আমরা কি বাই ডিফল্ট বা বাই ডেফিনিশন কি জানি এটা, যেমন কি বাই ডেফিনিশন কি আমরা কি জানি, পি ইকুয়ালস টু এমভি, সেম ভাবে কি বাই ডেফিনিশন জানি কি এল ইকুয়ালস টু এমভিআর। আর বিজ্ঞানী বোর বলছে কি এল ইকুয়ালস টু এনএইচ বাই 2 পাই। তো এই দুইটা থেকে আমরা কি বলতে পারি, এমভিআর ইকুয়ালস টু কি এনএইচ বাই 2 পাই। এটা কি সবাই বুঝতে পারছো? জি ভাই। ভাই তো এইচটা প্ল্যাঙ্কের ধ্রুবক না? হ্যাঁ, এটা আসতেছি বলতেছি। তো এইখান থেকে মেইনলি কি বুঝাইতেছে, এটা হইতেছে হলো যে একটা ইলেকট্রন কোন nth অরবিটে যদি থাকে বা nতম যদি কক্ষপথে থাকে, তাহলে সেই কক্ষপথে চলা অবস্থায় তার
অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কণিক ভরবেগ বের করার ফর্মুলা হচ্ছে এটা কি সবাই বুঝতে পারছো জি সবাই ভাই। ওকে তো এখানে এম কি যেহেতু কি সবকিছু কি ইলেকট্রন নিয়ে সুতরাং কি এম কি ম্যাস তো এটা কি হবে ম্যাস অফ ইলেকট্রন বা ইলেকট্রনের ভর বা কত 9.11 ইন্টু 10 ইনভার্স 31 কেজি ভি কি ভেলোসিটি বা বেগ ভেলোসিটি অফ ইলেকট্রন আর কি রেডিয়াস অফ অরবিট বা কক্ষপথের কি ব্যাসার্ধ রেডিয়াস অফ অরবিট এন কি ইলেকট্রন যেই অরবিটে আছে বা ইলেকট্রন যে কক্ষপথে আছে তার কি সিরিয়াল নাম্বার তো এটা কি হবে সিরিয়াল নাম্বার অফ অরবিট বা কক্ষপথের ক্রম নং তারপরে এইচ কি আমাদের প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট এবং এটার ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10 ইনভার্স 34 এবং ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড আর পাই হচ্ছে ভাই এটা কি প্ল্যাঙ্কস সেই কনস্ট্যান্ট কেন ব্যবহার করা হয়েছে? কারণ এটা ফর্মুলা হিসেবে বের হয়েছে আর কি কোয়ান্টামের একটা অন্য ডিরাইভেশন আছে অন্য কনস্ট্যান্ট তো ব্যবহার করতে না না পারতো। এটা এখানে জি এটা দেখছি বিজ্ঞানী প্ল্যাঙ্কের একটা কনস্ট্যান্ট ইউজ করা হয়েছে কারণ এখানে কোয়ান্টাম মেকানিকের বিভিন্ন ডেরিভেশন আছে এবং কোয়ান্টাম মেকানিকের বিভিন্ন ডেরিভেশনে আমরা যে কনস্ট্যান্টটাকে বেশি ইউজ করি সেটা হচ্ছে আমাদের এই প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বুঝতে পারছো বুঝছি ভাই। লাবিব ওকে জি ভাই। এটুক পর্যন্ত কি সবাই বুঝতে পারছো এম ভিআর জি ইকুয়ালস ভাই। টু এন এইচ বাই 2 পাই এটা হচ্ছে কি আমাদের ফর্মুলা সবাই কি এটা বুঝতে পারছো জি ভাই। তিনি তার সেকেন্ড পস্টুলেটে কি বললেন তো এখন খেয়াল করো এম ভি আর ইকুয়ালস টু এন এইচ বাই 2 পাই এইখানের মধ্যে আমাদের ধরো এম এর ভ্যালু কি আমাদের জানা আছে তাই না যেটা কি 9.11 ইন্টু 10 ইনভার্স 31 কেজি আবার আমাদের কি এইচ এর ভ্যালুও জানা আছে কনস্ট্যান্ট প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট পাই এর ভ্যালুও জানা আছে এটাও জানা আছে কিন্তু জানা নাই কি ভি আর আর এন তাহলে ভাইয়া আমাদের যদি কোশ্চেনের মধ্যে ভেলোসিটি মানে একটা ইলেকট্রনের বেগ আর সে যে অরবিটে ঘুরতেছে সেটার রেডিয়াসটা দিয়ে দেয় তাহলে আমরা কি বের করতে পারবো না যে সে কোন অরবিটে ঘুরতেছে এন দিয়ে বের করতে পারবো আবার আমাদের যদি কোন একটা অরবিটের রেডিয়াস দেয়া থাকে বা কক্ষপথ কি বলে ব্যাসার্ধ দেয়া থাকে এবং তার সিরিয়াল নাম্বার দেয়া থাকে সে 3 নাম্বার না 4 নাম্বার কত নাম্বার অরবিটে ঘুরতেছে তাহলে আমরা কি সেই অরবিটের মধ্যে ইলেকট্রনের কি ভেলোসিটিও বের করতে পারবো আবার কি আমাদের যদি এন আর ভি দেয়া থাকে তাহলে কি আমরা আর বের করতে পারবো মানে এখানের মধ্যে যে তিনটা আছে এই তিনটার মধ্যে যে কোনো দুইটা দেয়া থাকলে কি আমরা অন্যটা কি বের করতে পারবো এটা কি সবাই বুঝতে পারছো ভাই। সবাই বুঝতে আরেকবার পারছো হ্যালো সবাই আরেকবার ওয়ান আচ্ছা আরেকবার বলি শুনো আমাদের যে ফর্মুলাটা আছে এম বি আর ইকুয়ালস টু এন এইচ বাই 2 পাই এটার মধ্যে এম এর ভ্যালু আমাদের জানা আছে এইচ এর ভ্যালু জানা আছে পাই এর ভ্যালু জানা আছে তাই না জানা নাই কি ভি আর আর এন এখন তোমাদের মধ্যে তোমাদের যদি কোশ্চেনের মধ্যে ভি আর আর দিয়ে দেয় তো তুমি কি এন বের করতে পারবা না পারবা নাকি না বলো তো পারো ভাই। পারবা আবার কি আর আর এন দেয়া থাকলে কি ভি বের করতে পারবা না এই ফর্মুলা থেকে জি ভাই। আবার এন আর ভি দেয়া থাকলে কি আর বের করতে পারবা তাই না এটা কি ইয়াস বুঝতে পারছো এটাই বলতেছিলাম তো এইভাবেই কি তোমাদের ম্যাথ আসে যেমন ম্যাথ কি দেয়া থাকবে ম্যাথে বলবে যেমন কোশ্চেন একটা দেয়া থাকবে কি ভেলোসিটি 2.18 ইন্টু 10 ইনভার্স 8 মিটার পার সেকেন্ড আর ইকুয়ালস টু 5 ইন্টু 10 ইনভার্স 3 মিটার তাইলে যে ইলেকট্রনটা যে অরবিটে ঘুরতেছে সেই অরবিটের সিরিয়াল নাম্বার কত এরকম ভাবে কোশ্চেন আসবে এটাই হইতেছে কি আমাদের বোর্ডের ম্যাথ গুলা বোর্ডস ম্যাথ সবাই কি পারবা না এই ম্যাথ গুলা করতে জি ভাই। ওকে ইনশাআল্লাহ তো এই ছিল আমাদের সেকেন্ড পস্টুলেট এখন আমাদের থার্ড পস্টুলেটে যাই সেটা কি এনার্জি লেভেল রিলেটেড কোশ্চেন সরি পস্টুলেট
তো দেখো এনার্জি বা শক্তি রিলেটেড যে পস্টুলেট, সেই পস্টুলেটের মধ্যে আমাদেরকে বলা হয়েছে কি, দেখো বিজ্ঞানী বোর বলছেন একটা ইলেকট্রন, সরি একটা নিউক্লিয়াস, তার চারপাশে তো বিভিন্ন কি অরবিট আছে। তো বিজ্ঞানী বোর বলছেন প্রতিটা অরবিটে যে ইলেকট্রন ঘুরবে, এই যে মনে করি এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, আচ্ছা আমি একটা অন্য কালার দিয়ে দেখাই, কি কালার দিই, ব্লু দিই, একটা ইলেকট্রন, এই আরেকটা ইলেকট্রন, এই আরেকটা ইলেকট্রন। এই যে প্রতিটা ইলেকট্রন যে প্রতিটা অরবিটে ঘুরতেছে, এই প্রতিটা অরবিটের মধ্যে তাদের এনার্জি, মানে তাদের প্রতিটা এই যে ইলেকট্রন যে ঘুরতেছে, ইলেকট্রন ঘোরার জন্য তো এনার্জি লাগে তাই না? তো এখান থেকে আমরা কি বলতে পারি যে তার এনার্জি কি, একটা নির্দিষ্ট এনার্জি আছে ইলেকট্রনের। তো বিজ্ঞানী বোর বলছেন প্রতিটা অরবিটে বা নির্দিষ্ট নির্দিষ্ট মনে করো অরবিটে ঘোরা ইলেকট্রনের এনার্জিও নির্দিষ্ট নির্দিষ্ট হবে। মানে কি, যেমন এখানে যে প্রথম ইলেকট্রন, মনে করো তার এনার্জি হচ্ছে -40 জুল। সেকেন্ড যে ইলেকট্রন, তার এনার্জি হবে হচ্ছিল -30 জুল। পরের যে ইলেকট্রন, তার এনার্জি কি হবে -20 জুল। এই যে ইলেকট্রনটা ফার্স্ট যে অরবিট, এই অরবিটে ঘোরার জন্য তার যেহেতু -40 জুল এনার্জি আছে, সে এই যে পুরোটা সময় যে ঘুরবে, এই পুরোটা সময় ঘোরার সময় তার এনার্জি সেমই থাকবে, মানে -40 থাকবে। আবার এই যে সেকেন্ড ইলেকট্রন, সে যে পুরো সেকেন্ড মনে করো তার যে এনার্জি -30 দেখাচ্ছে, সে পুরোটা সময় ঘুরার সময়, মানে পুরোটা সময় যখন ঘুরবে এই অরবিটের মধ্যে, তার এই এনার্জি -30ই থাকবে। তার এনার্জি কমবেও না, তার এনার্জি কি বাড়বেও না। সেম গোস ফর কি থার্ড যে ইলেকট্রন, সেটার জন্য। এটা কি সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাই। তো এখানে দেখো প্রতিটা ইলেকট্রনে মানে প্রতিটা অরবিটের জন্য কি আমাদের নির্দিষ্ট এনার্জি কি সংরক্ষিত আছে না? যেমন ফার্স্ট অরবিটের জন্য কি -40 হইতে হবে। সেকেন্ড অরবিটে তারা সে সকল ইলেকট্রনই ঘুরতে পারবে যাদের কি এনার্জি -30। আবার থার্ড অরবিটে তারাই ঘুরতে পারবে তাদের যাদের এনার্জি কি -20। এটা কি সবাই বুঝতে পারতেছো যে প্রতিটা অরবিটের জন্য এনার্জি কি কনজার্ভ হয়ে আছে, বা প্রতিটা এনার্জি কি আমাদের নির্দিষ্ট হয়ে আছে? এটা কি সবাই বুঝতে জি পারতেছো? ভাই। সবাই বুঝতে পারছো? জি ভাই। যেহেতু প্রতিটা অরবিটের জন্য আমাদের এনার্জি গুলা নির্দিষ্ট নির্দিষ্ট আছে, এজন্য এই প্রতিটা অরবিটকে নাম দেওয়া হয়েছে এনার্জি লেভেল। এখন বুঝতে পারছো কেন এদেরকে এনার্জি লেভেল নাম দেওয়া হয়েছে? ভাইয়া এনার্জি কি সবসময় কমবে ফার্স্ট অরবিটের থেকে থার্ড না না, অরবিট? দেখো ফার্স্ট অরবিটে মনে করো এই যে প্রথম যে অরবিটে দেখতেছি কি একটা ইলেকট্রনের এনার্জি হচ্ছে -40। এখন এই ইলেকট্রনটা একবার ঘুরুক বা 100 বার ঘুরুক, সবসময় ঘুরতে থাকুক, যতবারই ঘুরুক না কেন, তার এনার্জি অলওয়েজ কি -40 থাকবে। চেঞ্জ, কমবেও না বাড়বেও না। বুঝতে ভাই পারছো? এই এনার্জিটা কি ফর্মে থাকে? এই এনার্জিটা মানে কি বলে ইলেকট্রনের মধ্যে পটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোরড হিসেবে থাকে, বা বিভব শক্তি হিসেবে থাকে, মানে ইলেকট্রনের নিজের মধ্যে থাকে। ভাই, বলো। ভাই এখানে কি যে যে থমসন না ম্যাক্সওয়েলের যে থিওরিটা কাজ করে না? এখানেই তাই না? কথাটা, এখানেই এই জিনিসটাই হচ্ছে হলো ম্যাক্সওয়েলের থিওরি। দেখো ম্যাক্সওয়েলের থিওরিতে কি বলছে যে ইলেকট্রন ঘুরতে 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 কি হয়ে যাবে, পড়ে যাবে। কিন্তু বোর বলছেন যে না, এটা হবে না। তো কি হবে এখানে, ইলেকট্রন ঘুরবে বাট তার এনার্জি কি কখনো চেঞ্জ হবে না। মানে তিনি ভাই জাস্ট এটা কি বললেন, ঘুরলে তো এক সময় ভাই এটা এনার্জি কমার কথা, ঠিক না? এনার্জি তাহলে আসে কই থেকে? আসমান থেকে তো ওকে, পড়ে। এটার অ্যান্সার দেওয়া হয়েছিল সেকেন্ড পার্টে। মানে এই জিনিসটার সেকেন্ড পার্টে তিনি কি বলছেন দেখো, একটা অরবিটে যখন ঘুরবে তখন কিন্তু তার কোনো এনার্জির কি চেঞ্জ হবে না, তাই না? এটা তো বুঝছো, আপাতত একটু জি একটু ভাই। বুঝছো নাকি? জি তো ভাই। এখন এখানে কোশ্চেন আসে যে ইলেকট্রনের এনার্জি কখন চেঞ্জ হবে। এটার অ্যান্সার হচ্ছে যখন ইলেকট্রন মনে করো এক অরবিট থেকে আরেক অরবিটে যাবে, ঠিক তখনই এটার এনার্জির কম বেশি হবে। এটা কি বুঝতে পারছো? মানে যখন এক অরবিটে ঘুরবে তখন এনার্জি চেঞ্জ হবে না, বাট যখন এক অরবিট থেকে আরেক অরবিটে যাবে তখন কি এনার্জি চেঞ্জ হবে। এখন কোশ্চেন হইতেছে
কখন এনার্জি বাড়বে বা কখন এনার্জি কমবে, এটা কোশ্চেন। এই ক্ষেত্রে খেয়াল করো, আমাদের আমাদের যে ইলেকট্রনটা, দাঁড়াও, কই গেল, এই যে আমাদের ইলেকট্রন যখন কাছে থেকে দূরে যাবে তখন তার এনার্জি বাড়বে, এবং সে যখন দূর থেকে কাছে আসবে মানে নিউক্লিয়াসের কাছে আসবে তখন তার এনার্জি কমে যাবে। এটা বিজ্ঞানী বোর বলছেন। এটা কি সবাই বুঝতে পারছো? জি ভাই। হুম এখন এনার্জি বেড়ে যাওয়া মানে কি, অবশ্যই সে কি করবে, এনার্জি অ্যাবজর্ব করবে বা নিজের মধ্যে কি এনার্জি শোষণ করবে। আর এনার্জি কমে যাওয়া মানে কি, এনার্জি কমে যাওয়া মানে কি এনার্জি দিয়ে দেওয়া। তো সে কি করবে, এনার্জি রেডিয়েট বা এনার্জি বিকিরণ করবে বা ছেড়ে দিবে। এটা কি বুঝতে পারছো জি ভাই। সবাই? তাহলে এন, মনে করো এন ইকুয়ালস টু 4 থেকে 5-এ গেল, তো 4 থেকে 5-এ যাওয়া মানে কি আরো দূরে চলে গেছে না? তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রন কি হবে, ইলেকট্রন আমাদের আরো এনার্জি অ্যাবজর্ব করবে বা শোষণ করবে। আর মনে করো সে 7th অরবিট থেকে 2nd অরবিটে আসলো, তো এই ক্ষেত্রে ইলেকট্রন কি করবে, এনার্জি ছেড়ে দিবে, এনার্জি রিলিজ করবে। সবাই কি বুঝতে পারছো এটা? জি ভাই। সবাই কি বুঝছো? ভাই, এনার্জি অ্যাবজর্ব করার জন্য এনার্জি পাই কোথা থেকে? এনার্জি অ্যাবজর্ব করার জন্য সে এনভায়রনমেন্ট বা তার যে পরিবেশ আছে, পরিবেশ থেকে সে এনার্জি নেয়। আমাদের পরিবেশে তো এনার্জি ছড়ায় ছিটায় আছে না, সে এনার্জি কি করে, পরিবেশ থেকে অ্যাবজর্ব করে, আবার কি যখন রিলিজ করতে তখন পরিবেশে ছেড়ে দেয়। বুঝতে পারছো? হুম হুম। ওকে, একটু কি সবাই বুঝতে পারছো? জি ভাই। পোলাপান সবাই বুঝছো? তো এই যে Yes. ইলেকট্রন এনার্জি নিল বা ইলেকট্রন এনার্জি দিল, এই এনার্জি নেয়া বা দেয়ার পরিমাণটা হচ্ছে, পরিমাণকে ডেল ই দিয়ে প্রকাশ করা হয়। মানে কি পরিমাণ এনার্জি সে নিছে বা কি পরিমাণ এনার্জি সে দিছে সেটা প্রকাশ করা হয় ডেল ই দিয়ে। এখানে এই ডেল জিনিসটা দিয়ে বোঝায় ডিফারেন্স। তো দেখো এই ডেল ই বলতে কি বোঝায়। এখন দেখো আমাদের কোশ্চেন কিভাবে আসে সেটা বলি। আমাদের যে এই জিনিসটা, মনে করো একটা ইলেকট্রন ফার্স্ট থেকে থার্ডে গেল, তো ফার্স্ট থেকে থার্ডে যাওয়া মানে কি, সে ইলেকট্রন কি করলো, এনার্জি রিলিজ করে দিল, তাই না? এনার্জি কি, সরি, এনার্জি সে কি করে অ্যাবজর্ব করে নিল, সরি সরি, সে কি করলো, এনার্জি অ্যাবজর্ব করে নিল। তো এই যে এনার্জি অ্যাবজর্ব করে নিল, সে যে এনার্জি অ্যাবজর্ব করছে, এখন এই এনার্জির সাথে না দুটো রিলেটেড টার্ম আছে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, আর হচ্ছে ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা দিয়ে যেটাকে প্রকাশ করা হয়। তো এই দুইটা জিনিস হইতেছে কি আমাদের এনার্জির সাথে রিলেটেড টার্ম। এবং এই ফ্রিকোয়েন্সির, দেখো এই ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে বা একক হচ্ছে কি, হার্টজ বা পার সেকেন্ড। আর ওয়েভলেন্থের ইউনিট হচ্ছে, যেহেতু কি এখান থেকে বুঝতে পারবো লেন্থ বা দৈর্ঘ্য, তো এখান থেকে ইউনিট কি পাবো, মিটার। তো এখান থেকে দেখো এই যে ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেন্থ, এই যে দুইটা টার্ম, এই দুইটা টার্মের সাথে বিজ্ঞানী বোর একটা ফর্মুলা বের করছেন এনার্জি। সেটা হচ্ছে ডেল ই ইকুয়ালস টু এইচ এফ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। এখানে এইচ হচ্ছে কি, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এফ কি, ফ্রিকোয়েন্সি, সি কি, স্পিড অফ লাইট, যেটা ভ্যালু কি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর ল্যামডা কি আমাদের ওয়েভলেন্থ। তো একটা ইলেকট্রন, কোশ্চেন কিভাবে আসে বলি, মনে করে একটা ইলেকট্রন 3 থেকে 1-এ আসলো, থার্ড অরবিট থেকে ফার্স্ট অরবিটে আসলো,
থার্ড অরবিট থেকে ফার্স্ট অরবিট আসা মানে কি এনার্জি সে রিলিজ করলো, যে পরিমাণ এনার্জি রিলিজ করলো সেই পরিমাণ এনার্জির পরিমাণ দেয়া থাকবে, ডেল ই ইকুয়ালস টু সামথিং দেয়া থাকবে, এবং তোমাকে বলা হবে যে যে পরিমাণ এনার্জি রিলিজ করা হলো তার ফ্রিকোয়েন্সি কত বা কম্পাঙ্ক কত, বা তার ওয়েভলেন্থ কত, বা তার তরঙ্গ দৈর্ঘ্য কত। এভাবে কোশ্চেন আসবে। সবাই কি বুঝতে পারছো কোশ্চেনটা কিভাবে আসবে? জি ভাই। সবাই কি বুঝছো? ভাই আচ্ছা, এনার্জির ওয়েভলেংথ বলতে কি বোঝাচ্ছে এখানে? এই ওয়েভলেন্থ জিনিসটা কি সেটা তোমরা আসলে ফিজিক্সে ভালো ডিটেলসে বুঝবা, বুঝছো ভাইয়া? ভাই এটা কোয়ান্টাম ফিজিক্সের না? না, কোয়ান্টাম ফিজিক্স আর নর্মাল ফিজিক্সেরই জিনিস, বাট এই জিনিসটা তোমরা ফিজিক্সের রোমু ভাই তোমাদেরকে ওই যে ওয়েভস বা কি বলে তরঙ্গ একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টার যখন পড়বা তখন তোমরা ডিটেলসে জানবা। আজকে তো এটা রিভিশন ক্লাস, এজন্য আর কি এটা আর বেশি ডিটেলসে না যাই, কারণ অনেক কমপ্লিকেটেড একটা টপিক আর কি। বুঝতে পারছো? এটা তোমরা জি মানে ভাই। আপাতত জেনে রাখো ওয়েভ লেন্থ এবং ফ্রিকোয়েন্সি বলতে একটা জিনিস আছে, সেটা এই যে এই ফর্মুলার সাথে রিলেটেড, এবং আমাদের এই ফর্মুলাটা লাগবে, এই যে ফর্মুলাটা লাগবে। সবাই কি বুঝছো এই কথাটা? জি জি ভাই। ভাই। তো কোশ্চেন কিভাবে হবে? কোশ্চেন হবে হইতেছে, মনে করো একটা ইলেকট্রন, মনে করো তোমাকে বলবে যে 5 থেকে 6 গেছে, 5 থেকে 1-এ আসলো, এবং এই 1-এ আসার কারণে সে 4 × 10⁵ জুল এনার্জি রিলিজ করলো, বা সে কি করলো, ত্যাগ করলো। তাহলে যে পরিমাণ এনার্জি সে ত্যাগ করলো বা রিলিজ করলো সেই পরিমাণ এনার্জির ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য কত, বা তার ফ্রিকোয়েন্সি বা তার কম্পাঙ্ক কত, এইভাবে কোশ্চেন আসবে। সবাই কি এটা বুঝতে পারছো? হ্যাঁ জি ভাই। হ্যাঁ, বুঝছি। ওকে, এখন হইতেছে আমাদের লিমিটেশন। এই ছিল আমাদের পস্টুলেটস, এখন হইতেছে আমরা লিমিটেশনে চলে যাব। তো দেখো, লিমিটেশনটা কি ছিল? লিমিটেশনে হচ্ছিল ফার্স্ট যে লিমিটেশন সেটা হচ্ছে আমাদের যে বিজ্ঞানী বোর্ড যে কথাগুলো বলছেন, দেখো সার্কুলার কি বলছেন যে আমাদের কি যে অরবিট, সেই অরবিটের শেপ কি ছিল বলতো? সার্কুলার বা বৃত্তাকার হয়ে গেল, এই যে সার্কুলার বা বৃত্তাকার। তো দেখো সার্কেল বা বৃত্ত এই জিনিসটা কি 2D না, 2 ডাইমেনশনাল? এটা কি বুঝতেছো? সার্কেল জি বা ভাই। সার্কুলার সেটা কি জি একটা ভাই। 2D জিনিস, কিন্তু আমাদের যে অ্যাটম সেটা কি 3D না? তো একটা 3D জিনিসকে তিনি কি ব্যাখ্যা করছেন কি দিয়ে? 2D দিয়ে, যেটা কি একটা ভাই প্রবলেম। অ্যাটম আসলে 3D? হ্যাঁ, অ্যাটম 3D কেমনে ভাই? অ্যাটম কি 3D না? অ্যাটমের কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নাই? আমরা যে যা যা উচ্চতা ভাই দেখি এটা তো আছে। 4D বা 5Dও হতে পারে। না 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 রে, 4D বা 5D হইলে আমরা এটাকে দেখতেই পারতাম না। শোনো, আমরা যে আমরা ভাই যে এখনো তো বাস্তব দেখতে পাই না। আমরা যে বাস্তব জীবনে যা যা আছে সবকিছুই কি 3D। তুমি যা যা দেখতেছো সবকিছুই 3D, 2D বলতে কোনো জিনিসই এক্সিস্ট করে না। যা যা তোমরা বাট এখন ভাই তুমি আমরা তো ওইটাকে 2D হিসেবে দেখি না। 2D তো হিসেবে যে তুমি যে তুমি যে 2D হিসেবে যে বলতেছো, দেখো 2D বলতে এটা কোনো জিনিসই হয় না। 2D বলতে কি বোঝা যায়? তোমার 2D বলতে বোঝায় কি তোমার হাইট হবে 0, কিন্তু তোমার যদি হাইট 0 হয়ে যায়, দেখো তোমার লেন্থ, ব্রেথ এবং উইথ, সরি লেন্থ, ব্রেথ এবং হাইট, তোমার যদি হাইটটাই 0 হয়ে যায়, দেখো তুমি একটা পাতলা একটা পেপার নিলা, ওই পেপারেরও হাইট আছে, হাইট কত হয়তো বা 0.0000001, এরকম একটা হাইট আছে। তুমি যদি এই জন্য এত হাইট এত কম হওয়ার কারণে তোমার কাছে মনে হচ্ছে 2D, কিন্তু হাইট যদি 0 হয়ে যায় মানে অ্যাকচুয়াল 2D, তাহলে কি এই জিনিসটা কি এক্সিস্ট করতে পারবে? তুমি আমাকে বলো তো, কখনো কি এক্সিস্ট করবে? একটা ডিগ্রি না 0 ভাই। হয়ে যাওয়া, এজ ইকুয়াল টু 0 হয়ে যাওয়া মানে কি ওই লেন্থের মধ্যে কোনো ধরনের পার্টিকেলই নাই, মানে কি আমি সবকিছুকে এলিমিনেট করে দিতেছি, এটা কি কখনো সম্ভব? বা এই জিনিসটা না কি কখনো ভাই। এক্সিস্ট করবে? এক্সিস্ট করবে না। না। তো আমাদের অ্যাটমও কি 3D, এখন বুঝতে পারছো? তো এই যে জি। সার্কুলার 2D বললাম, এটা কি আমাদের জন্য খাটে না। এরপরেরটা দেখো, বিজ্ঞানী রাদারফোর্ড যে সকল কথা বললেন, এই সকল অ্যাটম, এই অ্যাটম গুলো হচ্ছে 1 ইলেকট্রন, একটা ইলেকট্রন বিশিষ্ট অ্যাটমের ক্ষেত্রে প্রযোজ্য। যদি মাল্টিপল ইলেকট্রন হয় তাহলে সেই ক্ষেত্রে এটা কি অ্যাপ্লিকেবল না, এটা কি আমাদের একটা লিমিটেশন। তাহলে তোমাদের এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে যে নিচের কোন কোন অ্যাটমের জন্য বোর অ্যাপ্লিকেবল থাকবে, কি কি? যেমন একটা অপশন থাকবে হিলিয়াম, তারপরে দুটি অপশন থাকবে হইতেছিল লিথিয়াম, সি অপশন থাকবে হইতেছিল কি হিলিয়াম প্লাস, ডিতে থাকবে হাইড্রোজেন প্লাস। অ্যান্সার কি হবে বলো তো? হিলিয়াম প্লাস। হিলিয়াম প্লাস অ্যান্সার হবে, কারণ কি হিলিয়াম প্লাসের কি একটা ইলেকট্রন, অনেকে মানে আবেগের বসে হাইড্রোজেন প্লাস দিয়ে দেবে, কিন্তু হাইড্রোজেন প্লাস হবে না, কারণ কি এখানে 0 ইলেকট্রনই নাই, তো এটা তো ভুল। ভাই প্রশ্নটা কি ছিল খেয়াল করি নাই।
হুম 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 কিন্তু এখানে কি হাইড্রোজেন হবে না, হবে কি হিলিয়াম প্লাস। সবাই কি এটা বুঝতে পারছো? না ভাই, বলছি প্রশ্নটা খেয়াল করি নাই। ও কোশ্চেন হতেছিল যে কোন কোন বোর অ্যাটমের কোন কোন অ্যাটমের জন্য বোর মডেল অ্যাপ্লিকেবল হবে। অপশন এ হিলিয়াম, বি লিথিয়াম, সি হিলিয়াম প্লাস, ডি হচ্ছে হাইড্রোজেন প্লাস। তো দেখো হিলিয়াম প্লাসের ইলেকট্রন কত, একটা ইলেকট্রন। তো এটাই কি অ্যান্সার হবে না? কারণ কি আমি কি বলছি, একটা ইলেকট্রনের জন্য কি বোর মডেল প্রযোজ্য। জি ভাই। কিন্তু অনেকে অনেকে ভাবতে পারে হাইড্রোজেনের তো একটা ইলেকট্রন, এটা ভেবে কি এটা দাগিয়ে দিতে পারে, কিন্তু এটা কি ভুল। কারণ কি এখানে হাইড্রোজেন প্লাস দেয়া আছে। হাইড্রোজেন প্লাস মানে কি একটা ইলেকট্রন চলে গেছে, মানে জিরো ইলেকট্রন, সুতরাং কি এটা অ্যাপ্লিকেবল না। বুঝছি ভাই। পরবর্তী যে ইয়াটা ছিল সেটা হচ্ছে তিনি যে দাঁড়াও, আচ্ছা না আপাতত একটু কি তোমাদের লিমিটেশন আছে বইয়ের মধ্যে, আর এর চেয়ে বাইরে কিছু নাই। তো এই ছিল আমাদের যত বোর এবং রাদারফোর্ড। এখন আমরা পড়বো হচ্ছে হলো বাকিগুলো। তার আগে আমরা তোমাদেরকে কয়টা টার্ম শিখিয়ে দিই, যেমন অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা। অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা বলতে বোঝায় কি, একটা অ্যাটমের মধ্যে প্রোটনের টোটাল সংখ্যা। প্রোটনের সংখ্যাকে আমরা বলি কি অ্যাটমিক নাম্বার। আর ম্যাস নাম্বার বা ভর সংখ্যা বলতে বোঝায় একটা অ্যাটমের মধ্যে যে প্রোটন আছে এবং নিউট্রন আছে তাদের দুজনের সংখ্যার যোগফলকে বলা হয় ম্যাস নাম্বার বা ভর সংখ্যা। এবং এটা যেহেতু ম্যাস, প্রোটন এবং নিউট্রন এরা দুইজন নিউক্লিয়াসে থাকে, এজন্য প্রোটন এবং নিউট্রনকে নাম দেওয়া হয়েছে নিউক্লিয়ন। নিউক্লিয়ন। এবং যেহেতু প্রোটন এবং নিউট্রনের যোগফল হইতেছে ম্যাস নাম্বার, এজন্য ম্যাস নাম্বার বা ভর সংখ্যার আরেকটা নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা বা নিউক্লিয়ন নাম্বার। একটু কি সবাই বুঝতে পারছো? জি ভাই। ওকে। এরপরে হচ্ছে হলো আমাদের কিছু আইসোটোপ, আইসোবার, আইসোটোন, এটা কি সবাই পারো না? এটা কি সবাইকে বলা লাগবে? ভাই আইসোটোপ তাও বলতে, আরেকবার বলেন। আইসোটোপ বলতে বোঝায় হচ্ছে যাদের প্রোটন নাম্বার সেম বাট বাকি সব ডিফারেন্ট, এলস ডিফারেন্ট বা সব ডিফারেন্ট। আবার আইসোটোন বলতে বোঝায় যাদের নিউট্রন নাম্বার সেম বাট বাকি সব কি ডিফারেন্ট, বাকি সব ডিফারেন্ট। আর আইসোবার এটা বলতে বোঝায় যাদের ম্যাস নাম্বার সেম বা ভর সংখ্যা সেম। ভাই আইসো মারও তো একটা আছে না? ওটা পরের জিনিস, ওটা এই চ্যাপ্টারে না, ওটা আমরা অন্য জায়গায় পড়বো। বাকি ভাই সব একই কি, জিনিস না? না 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 না, ওটা অন্য কিছু। আর আইসোবার হইতেছে কি আমাদের ম্যাথ নাম্বার সেম বাকি সব ডিফারেন্ট। তো দেখো এদের উদাহরণ কি হবে। দেখো এই দু উদাহরণ দ্বারা একটা নোটেশন শিখাই, সেটা হচ্ছে একটা অ্যাটমকে কিভাবে প্রকাশ করতে হয়। অ্যাটমকে প্রকাশ করার নিয়ম হচ্ছে যে আমরা ফার্স্টে যে অ্যাটমকে নিয়ে লিখবো সেই এলিমেন্টের নামের প্রথম ওয়ার্ড দিব, যেমন হাইড্রোজেনের এইচ। তারপর এটার এই যে এখানে, এখানে আমরা দিব হচ্ছে হলো কি তার অ্যাটমিক নাম্বার, সেটা কি 1 বা তার প্রোটন নাম্বার। এবং এখানে দিব কি তার ম্যাস নাম্বার বা ভর সংখ্যা, সেটা কি 1। সুতরাং কি এই অ্যাটমটার, হাইড্রোজেন অ্যাটমের কি অ্যাটমিক নাম্বার 1, ম্যাস নাম্বারও কি 1। তো আইসোটোপ গুলার উদাহরণ হচ্ছে কি 1 1 হাইড্রোজেন, 1 2 হাইড্রোজেন, আবার কি 1 3 হাইড্রোজেন। মানে দেখো এদের কিন্তু কি সবার কি অ্যাটমিক নাম্বার সেম, এই যে 1 1 1, কিন্তু তাদের কি ম্যাস নাম্বার ডিফারেন্ট 1 2 3। এবং এই এদেরকে আবার বিভিন্ন নামও দেওয়া আছে, যেমন এটাকে নাম দেওয়া আছে কি প্রোটিয়াম, প্রোটিয়াম। এটাকে নাম দেওয়া আছে ডিউটেরো বা ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম। ডিউটেরিয়াম বা ডিউটেরো। আর এটাকে নাম দেওয়া আছে কি ট্রিটিয়াম, ট্রিটিয়াম। ট্রিটিয়াম। আর খেয়াল করো যেমন আইসোটোন, আইসোটোনের উদাহরণ হচ্ছে মনে করো 8 16 অক্সিজেন আর 7 15 নাইট্রোজেন। দেখো এদের ক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে কি ম্যাস নাম্বার বা প্রোটন প্লাস নিউট্রন কত 16, মাইনাস প্রোটন কত 8, এটা ভাগ করলে কত আসে, নিউট্রন নাম্বার আসবে কত 8।
আবার এটা ক্ষেত্রে দেখো 15 - 7 কত আসে? 8, মানে কি তাদের নিউটন নাম্বার সেম, এই জন্য এটা কি একজন একজনের আইসোটোন। আবার দেখো আমাদের আইসোবার, আইসোবারের উদাহরণ কি? যেমন কপার 2965 এবং জিঙ্ক 3065। এদের অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট, বাট দেখো এদের কিন্তু কি ম্যাস নাম্বার সেম। যেহেতু ম্যাস নাম্বার সেম বা ভর সংখ্যা সমান, এই জন্য এরা কি একজন একজনের আইসোবার। একটু কি সবাই বুঝতে পারছো? জি ভাই। জি। কারো কি কোনো কোশ্চেন আছে একটু পর্যন্ত? ভাই স্লাইডটা একটু উপরে নিলে ভালো হয়, দেখা আচ্ছা যাচ্ছে আচ্ছা আচ্ছা, ওকে। দেখো আমাদের আর 1 মিনিট আছে। আমরা পরের সেশন 10টা থেকে শুরু করব। 10টা না, 9টা 55-তে 5 মিনিটের একটা ব্রেক দিই, আবার শুরু করব তাড়াতাড়ি থার্ডটা শেষ করে। তারপর তোমাদেরকে ওই যে কি বলে খাওয়ার ব্রেক দিয়ে দিব, ঠিক আছে? আপাতত তাহলে একটু কি থাকুক। সবাই কি বুঝতে পারছো? জি ভাই, ওকে ঠিক আছে, তাহলে রাখলাম, টাটা। দেখা হবে পরের ভিডিওতে।